বাংলাদেশে আসলে ছবিতে ইনভেস্ট করে সেখান থেকে আবার টাকা উদ্ধার করা এটা একদম প্রায় দুরাশা। আমরা কিন্তু চলচ্চিত্রের যাত্রাটাই শুরু করেছিলাম ভালো চলচ্চিত্র তৈরি করব বলে। আমি শুধু সেই কষ্টটা একটু ভাগ করে নিতে চেয়েছি। আমি নিজেই গাড়িতেই এসছি, কিন্তু ভাসতে ভাসতে এসছি। প্রকৃতিকে আমরা বাংলাদেশের মানুষ ভয় পাই। দীর্ঘ সময় পরে হলেও আজব কারখানা প্রেক্ষাগৃহে মুক্তি পেল। সো এই মুহূর্তে আসলে অনুভূতি কেমন? অসাধারণ। দীর্ঘ খানিকটা মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে আমরা পুরো সময়টাই এমনভাবে কাজের মধ্যে জড়িয়েছিলাম। এর মধ্যে বড় বড় সব ঘটনা ঘটেছে। কোভিডের জন্য আমাদের সময় চলে গেছে অনেকটা। সব কিছু মিলিয়ে আমরা ছবিটা নিয়ে যখন আসবার জন্য তৈরি হয়েছি তখনই হয়েছি। আর আমাদের দিক থেকে আসলে ছবির যাত্রাটা শুরু হয়ে গেছে 2 বছর আগে, যখন এটি একটা ফেস্টিভ্যালে প্রথম দেখানো হলো এবং ফেস্টিভ্যালে পুরস্কার পেল। তারপরে আমাদের দর্শকের সিনেমা হলে আনতে আমরা গত শীতকাল থেকে চেষ্টা করছিলাম। তো এটা আসার পর আজকের অনুভূতিটা হলো যে এই দীর্ঘ যাত্রা যে জন্য আমরা করলাম সেটি এখন এই যে দর্শককে সঙ্গে নিয়ে আমরা দেখতে পাচ্ছি। আজকে সকালে প্রথম শোতে আমরা দেখলাম, খুব ভালো লাগছে। সিনেমা হলে এই ছবিটা বানানোই হয়েছে সিনেমা হলে দেখানোর জন্য। এত বিশাল ক্যানভাস, এবং যারা অনেক কিছু দেখে যারা খানিকটা আমাদের মিডিয়ারও কিছু লোক আছেন, তারাও বলেছেন যে এইভাবে করে এত বড় ক্যানভাসে আমাদের গ্রাম বাংলা, আবার আমাদের চেনা ঢাকা শহর সম্প্রতি দেখা হয়নি। খুব ভালো লাগছে। এই যে একজন রকস্টারের জীবন, আবার আমাদের একদম প্রান্তিক অঞ্চলের একজন বাউলের জীবন, এই যে একটা মিছিল আপনি করলেন, বা এই ধরনের একটা সিনেমায় আপনি একজন প্রযোজক হিসেবে কেন আসলে মনে হলো যে এখানে আমরা ইনভেস্ট করা উচিত, বা এই ধরনের গল্প আমাদের দর্শককে দেখানো উচিত? হ্যাঁ, আসলে একজন বাউল নয়, ওখানে যেটা হয়েছে রকস্টারকে আমরা ধরেছি একজন শিল্পীর একটা প্রতিচ্ছবি হিসেবে, সিনেমাটিক একজন চরিত্র, কিন্তু বিভিন্ন ঘরানার বিভিন্ন ধরনের বাংলাদেশের যে গান, তার সামান্য অংশই আমরা এখানে দেখাতে পারছি। ঘাটু গান, পালা গান, শাড়ি গান, জারি গান, ভাওয়াইয়া গান, লালনের গান, অনেক গানই এখানে এসেছে ঘুরে। আমার মনে হয়েছে যে এই ছবিটার মধ্যে আমাদের সবার গল্প আছে কিছুটা অর্থে। ঢাকা কিন্তু এক অর্থে একটা অভিবাসীদের শহর। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে আমরা এখানে ছুটে আসি জীবনকে তৈরি করার জন্য। যারা শিল্পী তারাও এখানে ছুটে আসেন শিল্প চর্চার জন্য। এখানে আমরা যে জীবনটা বানিয়েছি সেটা আপনাদের মতো আমাদের মতো টেলিভিশন রেডিওর মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা একটা জগৎ তৈরি করেছি। কিন্তু গোটা বাংলাদেশটা কিন্তু এই জগতের এই লাইমলাইটের বাইরে। আমি নিজে যেহেতু মিডিয়াতে কাজ করি, যখন আমি ছবিটার গল্পটা শুনলাম এবং দেখলাম যে এখানে আমাদের নিজেদের তৈরি করা বাস্তবতার বাইরের যে বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতা, সেটা ছবি পরিচালক শবনম ফেরদৌসী, উনি কাহিনীকার এবং সংলাপ রচয়িতা, উনি এত সুন্দরভাবে আনতে পেরেছেন যে আমি তখন খুব উৎসাহী হলাম। তখন আমি অনুদানের জন্য, জাতীয় অনুদানের জন্য আবেদন করলাম এবং বাংলাদেশ সরকার সেই অনুদান আমাদেরকে দিলেন। তারপর আমাদের ছবির যাত্রাটা শুরু হলো। আর ইনভেস্টমেন্টের কথাটা যদি আপনি বলেন, দেখুন বাংলাদেশে আসলে ছবিতে ইনভেস্ট করে সেখান থেকে আবার টাকা উদ্ধার করা এটা একদম প্রায় দুরাশা আর কি, যেটাকে বলে। হ্যাঁ, তারপরেও আমরা নানাভাবে চেষ্টা করি যে হয়তো ছবির গান আসবে বাজারে, হয়তো ছবিটা কোনো একটা OTT প্ল্যাটফর্মে যাবে। আর ওই আশাটা তো থাকেই যে হয়তো বেশ কিছু দর্শক আসবেন সত্যি সত্যি আমাদের ছবিটা দেখতে সিনেমা হলে। তাতে আমার যে বিশাল একটা কোনো লাভ হবে সেটা আমি আশা করছি না, কিন্তু আমরা যেই কষ্টটা, যেই ইনভেস্টমেন্ট আমরা করেছি, অন্তত সেটুকু যাক, এবং আরও কিছু ভালো ছবি তৈরির জন্য আরও কিছু উৎসাহী নির্মাতা তৈরি হোক। কারণ আপনি ভালো করেই জানেন যে আমাদের মোর্শেদুল ইসলাম আছেন সময় টিভিতে, যে আমরা কিন্তু চলচ্চিত্রের যাত্রাটাই শুরু করেছিলাম ভালো চলচ্চিত্র তৈরি করব বলে, বা করাতে একটা সাহায্য করবো বলে। সেই চিন্তা থেকেও কিন্তু আমি প্রডিউসার হয়েছি। কারণ একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা পরিচালকের যেই কষ্ট করতে হয় একটা ছবিকে এই জায়গায় আনতে, আমি শুধু সেই কষ্টটা একটু ভাগ করে নিতে চেয়েছি, যে আমি কিছু দিক সামলাই, তাহলে অন্তত শবনম ফেরদৌসী তার মনোমতো ছবিটা বানাবার চেষ্টাটা অন্তত করতে পারে। ঈদ শেষ হয়েছে, প্রায় 1 মাস হতে চললো। ঈদের পর প্রথম সিনেমা কিন্তু আমরা প্রেক্ষাগৃহে পেলাম আজব কারখানা। তো সেই জায়গা থেকে আসলে এই সময়টাকে কেন চূড়ান্ত করলেন? আর যেহেতু ঈদের পর এখন মানুষ আবার রাজধানীতে ফিরেছে, তারা কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আসলে সিনেমায় দর্শক কতটা প্রত্যাশা করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, আসলে সিনেমা হলে আসার তারিখটা, এটা তো ঠিক আসলে এককভাবে নির্ধারিত একটা সিদ্ধান্ত না। প্রডিউসার্স অ্যাসোসিয়েশন থেকে আমাদের ডেট দেওয়া হচ্ছে, আমরা নেগোশিয়েট করছি। আপনারা খেয়াল
থাকবে যে আমাদের দেশে গত বছরের শেষ থেকে মানে যখন শীতকালে সাধারণত তার থেকে শুরু করে এই বছরেরও শীত মানে একটা রাজনৈতিক একটা পরিস্থিতি ছিল, একটা নির্বাচন সামনে ছিল, সেটা নিয়ে কিছু অনিশ্চয়তা ছিল, সব কিছু বিবেচনা করে আমরা একটু পরে দিতে চাচ্ছিলাম। তো তখন যেটা হয়েছে যে আপনি ঠিক জিনিসটাই বলেছেন যে ঈদের ছবি সেটা একটা বিশেষ ধরনের ছবি হবে বলে আমাদের একটা ধারণা থাকে, সেই ছবির পরে খানিকটা সময় দিয়ে আমরা এটা নিলাম। আর বিশেষ করে আমাদের যেহেতু মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সে এই ছবিটা প্রথম রিলিজ যাচ্ছে, খুব সুখের কথা যে চট্টগ্রামেও আমরা একটা হল পেয়েছি সিলভার স্ক্রিন। সো সেই জায়গাগুলো বেশিরভাগ সময় একটা এরকম শপিং মল নির্ভর জায়গায় হয় এবং সেখানে মানুষ ছবি দেখা ছাড়াও অন্য কাজেও আসেন। তো আমার মনে হচ্ছে যে আমাদের দর্শক এখন এরকম একটা জায়গায় এসছেন যে ছবি দেখবেন এবং হয়তো তারা এখানে এসছেন বা অন্য ছবি দেখতে এসছেন এবং তারা ছবি দেখছেন। আর অনেকের মধ্যে একটা অভ্যাস হয়ে গেছে যে তারা সপ্তাহে না হোক 15 দিনে একটা করে ছবি দেখেন। তো আপনি ঠিকটাই বলেছেন যে গত 1 মাসে আর বাংলা ছবি কোথায় আসলো, আমার মনে হয়েছে যে এই সময় এই ছবিটা তারা বোধহয় দেখতে আসবে। এখন প্রাকৃতিক রাজনৈতিক অনেক ধরনের ঘটনা থাকতে পারে, কিন্তু আমাদের ছবিরও একটা দর্শক আছেন, তারা যদি কষ্ট করে সিনেমা হলে আসেন তাহলে আমাদের কষ্টটা সার্থক হয়। আমি আপনার কথা রেজ ধরে আরেকটা বিষয় জানতে চাই। এই যে বললেন প্রাকৃতিক অনেক কারণ থাকতে পারে, আমরা গণমাধ্যম কর্মীরা যুক্তি প্রমাণের বাইরে কথা বলি না, কিন্তু সাধারণ মানুষের মধ্যে তো অনেক মিথ প্রচলিত আছে। তো অনেকেই বৃষ্টিটাকে সৌভাগ্য মনে করে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, রাজধানীর সব জায়গায় কিন্তু ডুবে গেছে পানিতে। তো এইটা আসলে কি আজব কারখানার জন্য কোনো সৌভাগ্য হতে পারে বলে মনে করেন? আমি নিজেই গাড়িতেই এসছি, কিন্তু ভাসতে ভাসতে এসছি। দেখুন, আমরা বাংলাদেশে এটা একটা বন্যা প্রবণ, ঝড় প্রবণ, নদী মাতৃক দেশ বাংলাদেশ। আমরা ছোটোবেলা থেকে হয়তো আমরা অনেক আরাম এসে বড় হয়েছি, লোকে ভাবতে পারেন, কিন্তু আমরাও সেই স্পঞ্জের স্যান্ডেল পরে বৃষ্টিতে ভিজে স্কুল করেছি। আমার মনে হয় এই যে বৃষ্টি, সামান্য বৃষ্টি বা কিছু রাস্তায় পানি জমে যায়, এটা ভালো কথা না। আর হ্যাঁ, দেশের বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে বা বন্যা যদি হয় সেখানে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ, সেটা নিয়ে কোনো হাসি ঠাট্টা করা যায় না। কিন্তু আমাদের মতো শহরবাসী বা যে সমস্ত জায়গার মধ্যে ছবি যাচ্ছে বা এমন গ্রামেও আমরা অত্যন্ত প্রকৃতির সঙ্গে যুঝে লড়াই করা মানুষ। তাতে আমার যখন সিনেমা দেখতে ইচ্ছা হবে, আমার যখন মনে হবে আমি সিনেমায় গিয়ে একটু গান শুনি, আমার যখন গরমের মধ্যে মনে হবে আমি একটু শীতাতপ নিয়ন্ত্রিত হলে আমার বন্ধুবান্ধবকে আত্মীয়স্বজন নিয়ে যাই, তারা চলে আসবেন। প্রকৃতিকে আমরা বাংলাদেশের মানুষ ভয় পাই। আমরা যদি একটু আজব কারখানার পোস্টারটা দেখি, যে অন্যান্য আমাদের বাণিজ্যিক যেসব সিনেমা চিন্তা করি আমরা, পোস্টারের ক্ষেত্রে যেভাবে গুরুত্ব দেওয়া হয় বা গানের ক্ষেত্রে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, আমরা কিন্তু দেখেছি যে পোস্টারে একটু নায়িকাদের আধিক্য থাকবে, নায়কদের আধিক্য থাকবে এইরকম। কিন্তু সেই জায়গা থেকে এই যে একদম গ্রামীণ প্রেক্ষাপট যদি আমি চিন্তা করি, এইরকম একটা পোস্টারের পেছনে আপনাদের ভাবনা কি ছিল? আমাদের আরেকটি পোস্টার আছে, একটা থিমেটিক পোস্টার আরেকটা, যেখানে আমরা পরমব্রত চেহারাটাকে দেখেছি। নায়িকা মানে বলতে আমাদের ছবিতে নারী চরিত্র যারা আছেন তাদেরকে আমরা অবহেলা করছি না, তাদেরকে নিয়েও কাহিনী হচ্ছে, কিন্তু কাহিনীর মূল মানে যাদেরকে নিয়ে ঘিরে হয়েছে আমাদের গ্রামীণ বাংলার গায়করা, তাদেরকে আমাদের শহরের গায়কের রকস্টারের সাথে সমান আসনে দেখানোর মধ্যে এক ধরনের একটা রাজনৈতিক সাংস্কৃতিক চিন্তা তো নিশ্চয়ই আছে। আর এই সবুজটাকে যখন আমরা বিভিন্ন জায়গায় দেই, এটার একটা দারুণ সুন্দর দোতনা হয়। তো যখন আসলো পোস্টারটা, ইভেন অনলাইনে আপনি যখন দেখছেন, এটাকে দেখলে সামহাও আপনি বুঝতে পারবেন যে এটা বাংলাদেশের একটা মেটেরিয়াল, তাই না? আপনার নিশ্চয়ই সেটা মনে হচ্ছে। আমাদের পোস্টার ডিজাইন করেছেন লিটন কর, উনি মানে অভিজ্ঞ পোস্টার ডিজাইনার। সব কিছু মিলে সেখানে আমাদের গ্রামারটা মিলে গেছে। আমাদের আরেকটি পরমব্রতর মুখের একটা পোস্টার আছে, আশা করি আপনি দর্শকদের সেটাও দেখাবেন। সেখানেও আমাদের ওই থিমেটিক একটা বিষয় এসেছে। অসংখ্য ধন্যবাদ। আজব কারখানার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি যদি আপনার দর্শককে হলে আমন্ত্রণ জানাতে চান। হ্যাঁ, নিশ্চয়ই। এবং সময়ের মাধ্যমে সময়ের দর্শকদেরও আমার অভিনন্দন অভিবাদন জানাচ্ছি। আপনাদের শুভকামনা আছে বলেই কিন্তু আমরা এত কষ্ট করে, এত চ্যালেঞ্জের মধ্যেও সিনেমা বানানোর চেষ্টা করি। আপনারা আসুন, দেখুন। পরমব্রত চট্টোপাধ্যায় অসম্ভব সুন্দর অভিনয় করেছেন, কিন্তু তার পাশাপাশি আপনারা বাংলাদেশকেও দেখতে পাবেন, বাংলাদেশের গান শুনবেন। আপনাদের সঙ্গে সিনেমা হলেই দেখা হবে।